গল্পস্রোত চ্যানেলে আপনারা শুনছেন মইদুল হাসান রচিত প্রবন্ধ মূলধারা ৭১। আজ পঞ্চম পর্ব। এইসব অভিযোগ, সমালোচনা, অনাস্থা, অপপ্রচার ও নৈরাশ্য সৃষ্টির প্রয়াসের পরেও আওয়ামী লীগের অধিকাংশ জনপ্রতিনিধি স্বাধীনতার প্রশ্নে অবিচল থাকেন। বিভিন্ন প্রচারণার জবাবে অস্থায়ী রাষ্ট্রপতি দৃঢ়ভাবে ঘোষণা করেন, ভারত সরকার মুক্তিযুদ্ধকে সাহায্য করার যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং ইতোমধ্যে মুক্তিযোদ্ধাদের ট্রেনিংয়ের জন্য যেসব ব্যবস্থা গৃহীত হয়েছে তার ফল সঞ্চারের জন্য ৩-৪ মাস সময় প্রয়োজন। এর জন্য অধৈর্য হয়ে পড়লে চলবে না। তাজউদ্দিন ঘোষণা করেন, বিজয়ের জন্য যে দীর্ঘ সংগ্রাম ও অশেষ ত্যাগ স্বীকারের প্রয়োজন তা সকল প্রতিনিধির পক্ষে সম্ভব নাও হতে পারে। ফলে যোগ্যতার নেতৃত্বের উদ্ভব সেখানে ঘটবেই। তিনি নিজেও যদি সক্ষম না হন তবে যোগ্যতর ব্যক্তির জন্য প্রধানমন্ত্রিত্বের পদ তাকে ছেড়ে দিতে হবে। কিন্তু বিজয় বাংলাদেশের অনিবার্য। তুমুল করতালিতে তাজউদ্দিন অভিনন্দিত হন। পরদিন ৬ জুলাই আওয়ামী লীগ কার্যকরী কমিটির সভায় সংগঠনকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। স্থির হয় সাবেক নিখিল পাকিস্তান কার্যকরী কমিটি নয়, বরং সাবেক পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কার্যকরী কমিটিকে অতঃপর দলের বৈধ নেতৃত্ব হিসাবে গণ্য করা হবে। বিভ্রান্তি ও অনৈক্য সৃষ্টির নানা প্রচেষ্টা সত্ত্বেও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং মন্ত্রিসভার পক্ষে সর্বসম্মত আস্থা জ্ঞাপনই ছিল শিলিগুড়িতে অনুষ্ঠিত পরিষদ সদস্যদের সম্মেলনের প্রধান অবদান। অন্য কোনো বিষয়ে শিলিগুড়ি সম্মেলন যে বিশেষ কোনো অবদান রেখেছিল, কি মুক্তিযুদ্ধ ব্যবস্থাপনায় কার্যকর পথ নির্দেশনার ক্ষেত্রে, কি দেশের অভ্যন্তরে কোনো সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করার ক্ষেত্রে, এ কথা বলা কঠিন। সপ্তাহকালের মধ্যেই কলকাতায় প্রবাসী সরকারের সদর দফতর ৮ নম্বর থিয়েটার রোড বাংলাদেশ সেনাবাহিনীর সেক্টর কমান্ডারদের যে বৈঠক শুরু হয় ১০ থেকে ১৫ জুলাই, তারও ফলাফল বহুলাংশে ইতিবাচক হলেও প্রয়োজনীয় পদক্ষেপের তুলনায় তা ছিল অসম্পূর্ণ। মার্চ এপ্রিলে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং বিশেষ করে রাইফেলসের ইপিআর বিদ্রোহী সেনাদের প্রতিরোধ সংগ্রাম অত্যন্ত বীরত্বপূর্ণ হলেও পরবর্তী মাসগুলিতে এদের তুলনামূলক নিষ্ক্রিয়তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। অবশ্য তাদের এই নিষ্ক্রিয় হয়ে পড়ার কারণ ছিল একাধিক। তাজউদ্দিনের ১১ এপ্রিলের বক্তৃতায় বিভিন্ন সীমান্তবর্তী রণাঙ্গনের দায়িত্ব নির্দিষ্ট হওয়ার পর ১৯ মে বিভিন্ন ধরনের সশস্ত্র বাহিনীর সমন্বয়ের মাধ্যমে সেগুলি অংশত পুনর্গঠন করা হয়। কিন্তু এই সকল সেক্টরকে সবল করে তোলার মতো সমরাস্ত্র ও সম্পদ পর্যাপ্তভাবে সরবরাহ করা যেমন সম্ভব হয়ে ওঠেনি, তেমনি গৃহীত হয়নি কোনো নির্দিষ্ট সমর পরিকল্পনা এবং কার্যকর কেন্দ্রীয় কমান্ডের অধীনে এইসব সেক্টরকে সংগঠিত ও সক্রিয় করার পদক্ষেপ। জুন মাসে ভারতীয় সেনাবাহিনী যখন সীমান্তকে মুক্তিযোদ্ধাদের চলাচলের পক্ষে সুগম করার জন্য এবং অংশত বাংলাদেশ বিদ্রোহকে বহির্বিশ্বের কাছে জীবিত রাখার জন্য পাকিস্তানি বিওপি ধ্বংসের মতো সীমিত সংঘাত শুরু করে, তখন তারা স্থানীয় ভিত্তিতে কোনো বাংলাদেশ সেক্টর বাহিনীর সহযোগিতা নেয়। এ ব্যাপারে বাংলাদেশ কেন্দ্রীয় কমান্ডের কোনো সুস্পষ্ট ভূমিকা না থাকায় ভারতীয় কমান্ডারদের দেওয়া দায়িত্ব সম্পর্কে বাংলাদেশ সেক্টর ইউনিটের বিভিন্ন প্রশ্ন জাগা স্বাভাবিক ছিল। সম্ভবত এই সময় থেকেই একটি বিদ্রোহী বাহিনীর জটিল মানসিকতা উপলব্ধির ক্ষেত্রে ভারতের অফিসারদের অক্ষমতা প্রকাশ পেতে শুরু করে। তাছাড়া ভারতে আসা মাত্রই এখানে পর্যাপ্ত অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ পাওয়া যাবে এমন আশা নিয়েই বিদ্রোহী বাহিনী পাকিস্তানি আক্রমণের মুখে ভারতে প্রবেশ করে। কিন্তু পর্যাপ্ত অস্ত্র সরবরাহ যে ভারতের জন্য একটি জটিল রাজনৈতিক সিদ্ধান্ত এবং পূর্বোল্লিখিত এত সব রাজনৈতিক বিচার বিবেচনার উপর নির্ভরশীল, তা সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক নেতাদের মতো অধিকাংশ সেক্টর অধিনায়কদের উপলব্ধির বাইরে ছিল।
কাজেই আলোচ্য 3 মাসে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের নগণ্য সরবরাহ এবং কূটনৈতিক স্বীকৃতি জ্ঞাপনে ভারতের গড়িমসি দৃষ্টে সেক্টর ইউনিটগুলির পক্ষে মনোবল বজায় রাখা কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। এইসব কারণে দীর্ঘ সীমান্তের বিভিন্ন এলাকায় প্রায় বিচ্ছিন্নভাবে অবস্থানরত অধিকাংশ সেক্টর বাহিনী হতোদ্যম ও নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে জুলাইয়ে সেক্টর অধিনায়কদের সম্মেলনের প্রাক্কালে মুক্তিযুদ্ধের অধোগতি রোধ এবং কমান্ডো ব্যবস্থার উন্নতি সাধনের উদ্দেশ্যে এক যুদ্ধ কাউন্সিল গঠনের প্রস্তাব উত্থাপিত হয়। সেক্টর অধিনায়কদের সংখ্যাগরিষ্ঠ অংশের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এবং তাদের সমবায়ে যুদ্ধ কাউন্সিল গঠনের এই উদ্যোগের পিছনে মেজর জিয়াউর রহমান মুখ্য ভূমিকা পালন করেন। প্রধান সেনাপতি উসমানীকে দেশরক্ষা মন্ত্রী পদে উন্নীত করে 7 জন তরুণ অধিনায়কের সমবায়ে গঠিতব্য এক কাউন্সিলের হাতে মুক্তিযুদ্ধের সমগ্র ব্যবস্থাপনার দায়িত্ব অর্পণই ছিল আলোচ্য প্রস্তাবের সার কথা। কিন্তু প্রস্তাবের মূল মর্ম উসমানীর নেতৃত্বের প্রতি অনাস্থাব্যঞ্জক হওয়ায় কর্নেল উসমানী 10 জুলাই সম্মেলনের প্রথম দিনেই প্রধান সেনাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন। সেক্টর অধিনায়কদের মধ্যে খালেদ মোশাররফ উত্থাপিত যুদ্ধ কাউন্সিল প্রস্তাবের বিরোধিতা করেন। তাজউদ্দিনের চেষ্টায় উসমানীর পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার হতে কেটে যায় 1 দিনেরও বেশি সময়। সেক্টর অধিনায়কদের সম্মেলনের এই অপ্রীতিকর সূচনা সত্ত্বেও তারপর কয়েকদিনের আলোচনায় বিভিন্ন সেক্টরের সীমানা পুনর্নির্ধারণ, মুক্তিবাহিনীর শ্রেণীকরণ ও দায়িত্ব অর্পণ, সশস্ত্র তৎপরতার লক্ষ্য ও পরিসীমা নির্ধারণ, দেশের অভ্যন্তরে গেরিলা ঘাঁটি নির্মাণ, প্রতিপক্ষের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ, যোগাযোগ ইত্যাদি বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তও নেওয়া হয়। দেশের অভ্যন্তরে অনিয়মিত যুদ্ধে নিযুক্ত ছাত্র ও তরুণদের বাহিনীর নামকরণ হয় গণবাহিনী, যদিও মুক্তিযোদ্ধা নামেই তারা অধিক পরিচিতি লাভ করে। দেশের সীমান্ত এলাকায় সম্মুখ অথবা গোপন আক্রমণে শত্রু সেনাকে ঘায়েল করার জন্য ইবিআর, ইপিআর এবং ক্ষেত্র বিশেষে আনসার, পুলিশ ও নতুন রিক্রুটের সমবায়ে গঠিত হয় নিয়মিত বাহিনী, মুক্তি ফৌজ বা এমএফ নামেই, যার অধিক পরিচিতি ঘটে। এই নিয়মিত বাহিনীর মাধ্যমে সীমান্ত এলাকায় কিছু মুক্তাঞ্চল গঠনের সম্ভাবনাকে সামনে রেখে নিয়মিত বাহিনীকে সম্প্রসারণের সিদ্ধান্ত গৃহীত হয়। সেক্টর কমান্ডারদের সপ্তাহব্যাপী বৈঠকের পর দেখা যায় সংগঠন ও আক্রমণ ধারার ব্যাপারে বেশ কিছু প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হলেও দুটি অত্যন্ত মূল বিষয়ে তথা কেন্দ্রীয় কমান্ডো গঠন এবং পূর্ণাঙ্গ রণনৈতিক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে যথোচিত দৃষ্টি না দেওয়ায় উভয় বিষয়েই মারাত্মক দুর্বলতা রয়ে গেছে। প্রায় 1400 মাইল সীমান্ত জুড়ে বিস্তৃত এবং কোনো কোনো অংশে দুর্গম এই রণাঙ্গনকে স্বল্প সম্পদ ও সীমিত সহায়তার উপর নির্ভর করে কলকাতা থেকে নিয়ন্ত্রণ করা যে কোনো কমান্ডের পক্ষেই সাধ্যাতীত ছিল। বিশেষত সেক্টরগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের কোনো উপায় না থাকায় কেন্দ্রীয় কমান্ডো থেকে সেক্টর নিয়ন্ত্রণের চিন্তা ছিল অবাস্তব। সেক্টরের পক্ষেও ঊর্ধ্বতন কমান্ডের সময়োপযোগী নির্দেশের বা তাদের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠার সুযোগের অভাবে নিজেদের বুদ্ধি বিবেচনার উপর নির্ভরশীল হয়ে পড়া ছাড়া উপায় ছিল না। সম্ভবত কেন্দ্রীয় কমান্ডের অধীনে 2 বা 3টি আঞ্চলিক কমান্ডো স্থাপন করে এবং আঞ্চলিক কমান্ডের হাতে সেক্টর নিয়ন্ত্রণের দায়িত্ব অর্পণ করে কমান্ডো ব্যবস্থার মৌলিক দুর্বলতা বহুলাংশে কাটিয়ে ওঠা সম্ভব হতো। কিন্তু উসমানীর পদত্যাগ প্রচেষ্টার পর এহেন নাজুক বিষয় তার কাছে উত্থাপন করা রাজনৈতিক নেতৃত্বের পক্ষেও কঠিন হয়ে পড়ে। সেই পর্যায়ে উসমানীর সম্ভাব্য পদত্যাগের রাজনৈতিক প্রতিক্রিয়া স্বাধীনতা সংগ্রামের জন্য ক্ষতিকর হতে পারে বিবেচনা করেই আঞ্চলিক কমান্ডো গঠনের প্রশ্নটি স্থগিত থাকে। কেন্দ্রীয় কমান্ডো ও সেক্টর অধিনায়কদের মধ্যে বিশাল দূরত্ব পূরণ করার ক্ষেত্রে বাংলাদেশ বাহিনীর নিজস্ব টেলিযোগাযোগ বা অন্য কোনো উপায় না থাকায় প্রাত্যহিক যোগাযোগের জন্য তাদের পক্ষে ভারতীয় সিগন্যালের উপর নির্ভর করা ছাড়া গত্যন্তর ছিল না।
এর ফলে বাংলাদেশ বাহিনীর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও একান্ত নিজস্ব বিষয়ে কেন্দ্রীয় কমান্ডো ও সেক্টরের মধ্যে তথ্য বিনিময়ের সুযোগ ছিল অনেকটা সংকুচিত। তাছাড়া প্রধান সেনাপতির নিজস্ব কর্মতালিকায় বিভিন্ন সেক্টরের নিয়মিত পরিদর্শন বিশেষ কোনো অগ্রাধিকার পেত না। কমান্ডো ব্যবস্থার এইসব অসম্পূর্ণতা ও দুর্বলতার ফলে সেক্টর অধিনায়কদের অনেকেই এক ধরনের স্বাধীন ক্ষমতার উৎস হিসাবে বিরাজ করতে থাকেন। ক্রমে এই স্বাধীন ক্ষমতা কোনো কোনো অধিনায়কের মধ্যে আত্মপরিপোষণের অভিপ্রায় ও রাজনৈতিক উচ্চাভিলাষকে উদ্দীপ্ত করে। কমান্ডো গঠনে এই দুর্বলতা অপেক্ষাও আরও বড় দুর্বলতা ধরা পড়ে বাংলাদেশের নিজস্ব রণনৈতিক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে। পাকিস্তানি হামলা শুরু হবার 3.5 মাস পর জুলাইয়ে সেক্টর অধিনায়কদের এই প্রথম সম্মেলন শেষ হওয়ার পরেও দেখা গেল সংগঠন ও আক্রমণ ধারার ব্যাপারে কয়েকটি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া ঠিকই, কিন্তু দখলদার বাহিনীকে সম্পূর্ণভাবে পরাভূত করার মতো কোনো রণনৈতিক পরিকল্পনা প্রণয়ন এবং নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হয়নি। সম্মেলন নিয়মিত বাহিনী ও মুক্তিযোদ্ধাদের জন্য আক্রমণ ধারার নির্দেশ, তৎপরতার কৌশল ও লক্ষ্য প্রভৃতি বিষয়ে কিছু সাধারণ আলোকপাত করতে সক্ষম হলেও তাকে কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে সামগ্রিক বিজয় লাভের উপযোগী পরিকল্পনা হিসাবে গণ্য করা যায় না। রীতিগত যুদ্ধের দৃষ্টিকোণ থেকে বিজয় উপযোগী রণনৈতিক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে সবচাইতে বড় অসুবিধা ছিল দখলদার পাকিস্তানি সৈন্যের তুলনায় বাংলাদেশের সেনাদলের সংখ্যা, সমরাস্ত্রের মান, সামরিক অবকাঠামো ও সাংগঠনিক দৈন্যতা। পক্ষান্তরে গেরিলা যুদ্ধের দৃষ্টিকোণ থেকে রণনৈতিক পরিকল্পনা প্রণয়নে প্রধান অসুবিধা ছিল দেশের ভেতরে রাজনৈতিক অবকাঠামোর অভাব তথা মুক্তিযোদ্ধাদের সহায়তা ও নিয়ন্ত্রণের উপযোগী ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠনের অনুপস্থিতি। তাছাড়া অধিকাংশ ক্ষেত্রে গেরিলা যুদ্ধে দখলদার সৈন্যদের কেবলমাত্র পরিশ্রান্ত ও দুর্বলই করা সম্ভব। তাই গেরিলা যুদ্ধের সর্বশেষ পর্যায়ে পরিশ্রান্ত শত্রু বাহিনীকে সম্পূর্ণরূপে পরাভূত করার জন্য প্রয়োজন পড়ে বিরাট ও একীভূত বাহিনীর চূড়ান্ত আঘাত, যেমন চীনের ছিল 4th রোড আর্মি অথবা দক্ষিণ ভিয়েতনামে ভিয়েতকং গেরিলা। তৎপরতার সর্বশেষ পর্যায়ে ছিল উত্তর ভিয়েতনামের নিয়মিত বাহিনীর সাহায্য। প্রত্যেক জাতীয় মুক্তি সংগ্রামের নিজস্ব কতগুলি বৈশিষ্ট্য এবং কিছু সমস্যা থাকে। এগুলির বাস্তব সদ্ব্যবহার ও সমাধানের উপরেই নির্ভর করে সেই বিশেষ জাতীয় মুক্তি সংগ্রামের সাফল্য ও ব্যর্থতা। রীতিগত ও গেরিলা এই উভয়বিধ লড়াইয়ের ক্ষেত্রে বাংলাদেশের মুক্তি সংগ্রামীদের উপরোল্লিখিত সীমাবদ্ধতার দরুন এবং অন্যদিকে তাদের আপৎকালীন আশ্রয়দাতা ভারতের পক্ষে অনির্দিষ্টকাল যাবৎ শরণার্থী সৃষ্ট দুঃসহ চাপ মেনে চলার অক্ষমতা ও অসম্মতির ফলে বাংলাদেশকে মুক্ত করার একমাত্র বাস্তব উপায় ছিল দেশের অভ্যন্তরে অনিয়মিত যুদ্ধে এবং সীমান্ত বরাবর ছোট ও মাঝারি সংঘর্ষে পাকিস্তানি সেনাদের যুদ্ধ পরিশ্রান্ত করে তোলার পর ভারতীয় বিমান, নৌ ও স্থলবাহিনীর সহযোগিতায় চূড়ান্ত আঘাতের ব্যবস্থা করা। মে, জুন ও জুলাই মাসে তাজউদ্দিনের সঙ্গে এবং তাজউদ্দিনের পক্ষে বিভিন্ন বৈদেশিক মহলের সঙ্গে আলাপ আলোচনা চালাবার কালে আমার মনে কখনো এমন সংশয় দেখা দেয়নি যে তাজউদ্দিন এই রণনীতির বিকল্প অন্য কিছু সম্ভব বলে মনে করতেন। বস্তুত ভারত যাতে অপ্রতিহতভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করতে পারে এবং চূড়ান্ত লড়াইয়ে এর স্তরে ভারতের সামরিক শক্তি যাতে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা যায়, সেই উদ্দেশ্যেই আঞ্চলিক শক্তির ভারসাম্যকে ভারতের অনুকূলে আনা আলোচ্য সময়ে আমাদের প্রধান লক্ষ্য ও করণীয় হয়ে দাঁড়ায়। কিন্তু এ ব্যাপারে কর্নেল ওসমানীর চিন্তা ও দৃষ্টিভঙ্গি ছিল বহুলাংশেই ভিন্ন। মুক্তিযোদ্ধার ট্রেনিং এবং বিশেষত নিয়মিত বাহিনীর দ্রুত সংখ্যা বৃদ্ধি ও অস্ত্রসজ্জার জন্য ভারত সরকারের উপর নিরন্তর চাপ সৃষ্টির ব্যাপারে তিনি ছিলেন নিরলস।
জুলাই মাসে 3টি ব্যাটালিয়নের সমবায়ে একটি ব্রিগেড গঠন এবং সেপ্টেম্বরে 3টি সম্পূর্ণ নতুন ব্যাটালিয়ন গঠনের উদ্দেশ্যে ভারতীয় সম্পদ ও সহায়তা লাভের জন্য বাংলাদেশ মন্ত্রিসভাকে তিনি তৎপর রাখেন। কিন্তু তৎসত্ত্বেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যাপারে প্রত্যক্ষ ভারতীয় সহায়তার পরিধি সম্পর্কে দ্বিধান্বিত মনোভাব উসমানীর রণনৈতিক পরিকল্পনা সংক্রান্ত চিন্তাকে অস্বচ্ছ ও অসম্পূর্ণ করে রাখে। মে মাসে মন্ত্রিসভার সঙ্গে তিনি যখন দিল্লিতে আলাপ আলোচনার জন্য যান, তখন সম্ভবত এই উপলব্ধিতে তিনি পৌঁছেন যে বাংলাদেশকে মুক্ত করার ব্যাপারে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণের সম্ভাবনা অনুপস্থিত অথবা খুবই অনিশ্চিত। যদিও মে মাস থেকে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি সামর্থ্য বৃদ্ধির জন্য এবং মুক্তিযোদ্ধা ট্রেনিংয়ের জন্য ভারতীয় সহায়তা কিছু কিছু শুরু হয়, তবু জুন জুলাইয়ে ভারতীয় সেনাবাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ স্বেচ্ছা সংগ্রামীদের মুক্তিযুদ্ধে নিয়োগের ঘটনায় উসমানী চিন্তিত বোধ করতে শুরু করেন। তাছাড়া আলোচ্য সময়ে ভারতীয় ইস্টার্ন কমান্ডের 2 নেতা লেফটেন্যান্ট জেনারেল অরোরা এবং মেজর জেনারেল জ্যাকবের সঙ্গে কর্নেল উসমানীর যোগাযোগ বাহ্যত সৌজন্যমূলক হলেও তা যে সবসময় সহজ ও পারস্পরিক আস্থাবর্ধনে সহায়ক হতো একথা বলার উপায় নেই। পরিস্থিতি বিশ্লেষণে দৃষ্টিভঙ্গির বিভিন্নতা এবং সমস্যার সমাধানে সাধারণ মতপার্থক্য ছাড়াও অপরপক্ষের প্রচ্ছন্ন পদমর্যাদা সচেতন আচরণ উসমানীর জন্য সম্ভবত পীড়াদায়ক হতো। যতদূর জানা যায়, ভারতীয় বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে এ জাতীয় কোনো সমস্যা তার কখনো ঘটেনি, কিন্তু মে মাস থেকে বাংলাদেশের ব্যাপারে বিএসএফ এর ভূমিকা দ্রুত হ্রাস পেতে শুরু করে। এইসব উপলব্ধি ও অভিজ্ঞতা আত্মমর্যাদা সচেতন উসমানীকে কতখানি প্রভাবিত করে বলা কঠিন, তবে তার সমর পরিকল্পনা সংক্রান্ত চিন্তাভাবনা গড়ে ওঠে কেবলমাত্র দেশের অভ্যন্তরে মুক্তিযোদ্ধাদের গেরিলা যুদ্ধ এবং সীমান্ত অঞ্চলে বাংলাদেশ নিয়মিত বাহিনীর সাহায্যে মুক্ত অঞ্চল গড়ে তোলার লক্ষ্যকে অবলম্বন করে। কিন্তু নিয়মিত বাহিনী যেখানেই মুক্তাঞ্চল প্রতিষ্ঠা করুক, বিমান প্রতিরক্ষা, ট্যাঙ্ক ও গোলন্দাজ বাহিনীর অভাবে তার সুরক্ষা দুঃসাধ্য ছিল। অবশ্য অক্টোবরের শুরুতে মুক্তাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা উসমানী নিজেই বাতিল করে দিয়ে নিয়মিত বাহিনীর এক উল্লেখযোগ্য অংশকে ছোট ছোট দলে ভাগ করে দেশের অভ্যন্তরে গেরিলা কৌশলে লড়াই করার জন্য নিয়োগ করতে শুরু করেন। এই গোপন তৎপরতা দেশের ভিতরে দখলদার বাহিনীকে যতই নাজেহাল করুক, কেবলমাত্র এই পন্থায়, বিশেষত রাজনৈতিক অবকাঠামো এবং সুসংগঠিত নেতৃত্ব কাঠামোর অভাবে দখলদার বাহিনীকে বৎসরকালের মধ্যে সম্পূর্ণ উৎখাতের চিন্তা ছিল অবাস্তবধর্মী। বাংলাদেশের সামরিক শক্তির এই মৌলিক অক্ষমতার ফলে দেশকে শত্রুমুক্ত করার বিঘোষিত লক্ষ্য অর্জনের পথে যে শূন্যতা বিরাজমান ছিল তা পূরণ করার জন্য ভারতীয় সামরিক সহায়তাকে কোনো নির্দিষ্ট রূপে, মাত্রায় ও সময়ে গ্রহণ করা দরকার তা সুস্পষ্টভাবে নির্ণয় করার দায়িত্ব ছিল বাংলাদেশের সামরিক শক্তির এই মৌলিক অক্ষমতার ফলে দেশকে শত্রুমুক্ত করার বিঘোষিত লক্ষ্য অর্জনের পথে যে শূন্যতা বিরাজমান ছিল তা পূরণ করার জন্য ভারতীয় সামরিক সহায়তাকে কোন নির্দিষ্ট রূপে, মাত্রায় ও সময়ে গ্রহণ করা দরকার তা সুস্পষ্টভাবে নির্ণয় করার দায়িত্ব ছিল বাংলাদেশের সামরিক নেতৃত্বের। রণনৈতিক পরিকল্পনায় এই মৌলিক অসম্পূর্ণতা ও অস্পষ্টতা ছাড়াও সীমান্তবর্তী নিয়মিত বাহিনী যখন অনেক কারণেই নিষ্ক্রিয়, সেই সময় অর্থাৎ জুলাই-আগস্ট মাসে ভারত সরকার ক্রমশ এই উপলব্ধিতে পৌঁছান যে বাংলাদেশ থেকে পাকিস্তানি সেনাদের সমূলে উৎখাত না করা পর্যন্ত শরণার্থীদের ফেরত পাঠানোর জন্য কোনো বাস্তব উপায় নেই। কিন্তু মূলত নিজের প্রয়োজনেই তারা যখন বাংলাদেশের যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে প্রায় সম্মত, তখন সেই সুযোগ সদ্ব্যবহারের জন্য কোনো পরিকল্পনা বা উদ্যোগ বাংলাদেশ সামরিক নেতৃত্বের পক্ষে গৃহীত হয় নাই। জুলাই থেকেই ভারতের ঊর্ধ্বতন সামরিক নেতৃত্ব যখন সীমান্ত সংঘর্ষে
ফল লাভের জন্য তাদের সীমান্তবর্তী বাহিনী ফরমেশন কমান্ডের উপর চাপ বৃদ্ধি করতে শুরু করে, তখন ভারতীয় ফরমেশন কমান্ডারগণ বাংলাদেশ সেক্টর ইউনিটগুলিকেও সক্রিয় করার জন্য ব্যগ্র হয়ে পড়ে। কার্যক্ষেত্রে এই ব্যগ্রতা সর্বদা ফলদায়ক হয়নি, বরং সেক্টরের করণীয় সম্পর্কে বাংলাদেশ কেন্দ্রীয় কমান্ডের কোনো সুস্পষ্ট নির্দেশ না থাকায় স্বল্প অস্ত্রশস্ত্রে সজ্জিত সেক্টর বাহিনী, বিশেষত তাদের অধিনায়কদের কারো কারো মনে এই আশঙ্কার সৃষ্টি হয় যে সম্ভবত তারা কামানের খোরাক হিসাবে ব্যবহৃত হতে চলেছে। পক্ষান্তরে ভারতীয় সৈন্যের অধিনায়কদের মধ্যেও ক্রমশ এই ধারণা গড়ে উঠতে থাকে যে বাংলাদেশ নিয়মিত বাহিনী নিজেদের শক্তি সামর্থ্য বৃদ্ধিতেই অধিক আগ্রহী। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ তাদের জন্য অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। এই অবস্থায় আগস্ট সেপ্টেম্বরে ভারত যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বতোভাবে জড়িত হয়ে পড়ার সম্ভাবনাকে প্রবল বলে গণ্য করে, তখন বাংলাদেশের ভিতরে সশস্ত্র তৎপরতা বৃদ্ধির জন্য ব্যাপক হারে মুক্তিযোদ্ধাদের প্রেরণ করার উপর সকল গুরুত্ব আরোপ করলেও নিয়মিত বাহিনীর সম্ভাব্য ভূমিকা সম্পর্কে তারা নিরাশ হয়ে পড়ে। ফলে ক্রমবর্ধমান সীমান্ত লড়াই ও চূড়ান্ত যুদ্ধের জন্য মুখ্যত নিজেদের শক্তি ও সম্পদই ভারতীয় সামরিক কর্তৃপক্ষের পরিবর্তনমান সমর পরিকল্পনার মূল ভিত্তি হয়ে ওঠে। এমনইভাবে মুক্তিযুদ্ধের মূল সামরিক পরিকল্পনা ও পরিচালনা বাংলাদেশ কমান্ডের হাত থেকে ক্রমশ দূরে সরে যেতে শুরু করে। অন্য দৃষ্টিকোণ থেকেও ভিন্নতর প্রত্যাশা অবাস্তব ছিল। যদিও 25শে মার্চে পাকিস্তানি আক্রমণের জবাবে পূর্ব বাংলার রাজনৈতিক সংগ্রাম স্বতঃস্ফূর্ত গণযুদ্ধের ব্যাপকতা নিয়ে আত্মপ্রকাশ করে, তবু সেই সংগ্রামকে পরিচালনার মতো না ছিল সেখানে কোনো সুশৃঙ্খল বিপ্লবী রাজনৈতিক সংগঠন, না ছিল মাও, টিটু বা গিয়াপের মতো কোনো বিপ্লবী রাজনৈতিক সামরিক প্রতিভার উপস্থিতি। অন্যদিকে ভারতের ক্ষমতাশীল ধনিক গোষ্ঠী ও দক্ষিণপন্থী মহল অনন্যপায় হয়ে বাংলাদেশের মুক্তি সংগ্রামকে সাহায্য করায় সম্মত হলেও তারা এই সংগ্রামের বৈপ্লবিক সম্ভাবনার বিরুদ্ধে ছিল সজাগ ও সচেষ্ট। এই অবস্থায় তবুও চলে তাজউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগের বামপন্থী অংশ উদ্ভূত বৈপ্লবিক পরিস্থিতি এবং তার ভূ রাজনৈতিক বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সম্পর্কে মোটামুটি সঠিক পরিমাণে সক্ষম হন। বাংলাদেশের সামরিক নেতৃত্বের উদ্যোগ ও আচরণে এ জাতীয় রাজনৈতিক উপলব্ধির কোনো নিদর্শন পাওয়া দুষ্কর ছিল, বরং বলতে হয় নিয়মিত বাহিনীর অধিকাংশ সেক্টর কমান্ডার পেশাদার বাহিনীর মাঝারি ও কনিষ্ঠ অফিসার সুলভ দৃষ্টিভঙ্গি ও মানসিকতা নিয়ে এক বিদ্রোহজনিত পরিস্থিতির সাথে জড়িয়ে পড়েছিলেন অথবা পরে পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তি সংগ্রামে যোগ দিয়েছিলেন। এদের সংগঠনের ধরন ধারণ, যুদ্ধের কলাকৌশল, মনস্তাত্ত্বিক গঠন প্রায় সবই ছিল রীতিগত যুদ্ধের উপযোগী। কাজেই এত অল্প সময়ের মধ্যে রীতি বহির্ভূত যুদ্ধ পরিচালনার মতো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও কলাকৌশল আয়ত্ত করা যেমন এদের পক্ষে সম্ভব ছিল না, তেমনি রীতিগত যুদ্ধে এদের চাইতে কয়েকগুণ বেশি শক্তিশালী, কয়েকগুণ বেশি সমরাস্ত্র সজ্জিত এবং কয়েকগুণ বেশি সুনিয়ন্ত্রিত পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে এদের কাছ থেকে চূড়ান্ত সাফল্য প্রত্যাশা করাও সঙ্গত হতো না। তদুপরি ছিল এদের অজস্র সমস্যা। কমান্ডো, যোগাযোগ ও সরবরাহের পূর্বোল্লিখিত সমস্যাবলী বাদেও অফিসারের স্বল্পতাজনিত সমস্যা ছিল খুবই তীব্র। বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ, দেশের অভ্যন্তরে প্রেরণ এবং তাদের সাথে ন্যূনতম যোগাযোগ রক্ষার প্রয়োজন তাদের সমস্যার কলেবর বৃদ্ধি করে। এরপরেও তাদের উপর দায়িত্ব পড়ে নিয়মিত বাহিনীর আয়তন দ্রুত গতিতে বৃদ্ধি করার। জুলাই মাসে মেঘালয়ের তুরা অঞ্চলে 1 ইবি, 3 ইবি এবং 8 ইবি এই 3 ব্যাটালিয়নের সমবায়ে জিয়াউর রহমানের নেতৃত্বে যে ব্রিগেড গঠনের সিদ্ধান্ত করা হয় তার মূল পরিকল্পনা ছিল কর্নেল উসমানীর। শুরুতে সবকটি ব্যাটালিয়নের লোকবল ছিল কম। ত্রিপুরা রাজ্যে 2টি পৃথক সেক্টরের একটিতে মেজর শফিউল্লাহ ছিলেন 2 ইবির দায়িত্বে এবং খালেদ মুশাররফ 4 ইবির দায়িত্বে।
এই 3 জনের কারোরই একক দায়িত্বে ব্যাটালিয়ন পরিচালনার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। এই 5টি ব্যাটালিয়নের প্রতিটির সৈন্য সংখ্যা প্রয়োজনীয় লোকবলের তুলনায় ছিল অনেক কম, 915 জন, কোনো ক্ষেত্রে 1/3 কম। ফলে পুরাতন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে ইপিআর আনসার এবং কিছু নতুন রিক্রুট যোগ করে এই ব্যাটালিয়নগুলির সৈন্যবল বাড়ানোর চেষ্টা করা হয়। লোকবল ছাড়াও এই 5টির সবকটি ব্যাটালিয়নেই অফিসারের স্বল্পতা ছিল প্রকট সমস্যা। একটি ব্যাটালিয়ন পরিচালনার জন্য যেখানে 15-16 জন অফিসার প্রয়োজন, সেখানে বাস্তব ক্ষেত্রে অফিসার ছিলেন অর্ধেকেরও কম। এই অফিসার ঘাটতি পূরণের জন্য জুলাই মাস থেকে 3 মাস দীর্ঘ এক সংক্ষিপ্ত ট্রেনিং কার্যক্রমের মাধ্যমে নতুন 60 জন অফিসার তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কার্যক্ষেত্রে অবস্থার উন্নতি ঘটে সামান্যই, কেননা তুরা ব্রিগেড গঠনের পরপরই ত্রিপুরার অপর 2 সেক্টর থেকে জেড ফোর্সের অনুরূপ 2টি ব্রিগেড তথা কে ফোর্স এবং এস ফোর্স গঠনের জন্য তীব্র চাপ সৃষ্টি হয়। ঊর্ধ্বতন কমান্ডো এই দাবি অনুযায়ী 3টি নতুন ব্যাটালিয়ন গঠন এবং 3টি আর্টিলারি ব্যাটালিয়ন গঠনের আবশ্যকতা জোরে সোরেই ব্যক্ত করেন। এইসব দাবির প্রেক্ষিতে আগস্ট-সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সরকার এইসব নতুন সংযোজনের প্রশিক্ষণ ও অস্ত্রসজ্জিতকরণে সহায়তা লাভের জন্য পুনরায় ভারত সরকারের দ্বারস্থ হন। সাধারণ অবস্থার একটি নতুন ব্যাটালিয়নের রিক্রুটিংয়ে প্রায় 6 মাসের মতো সময় লাগে এবং ট্রেনিংয়ের সময় লাগে আরও প্রায় 1 বছর। সেখানে মাত্র 2 মাসের মধ্যে নতুন 3টি ব্যাটালিয়ন রিক্রুট ও যুদ্ধোপযোগী করে তোলার পরিকল্পনা অত্যন্ত অবাস্তব ছিল। ফলে নভেম্বরের মাঝামাঝি যখন এই 3 ব্যাটালিয়নকে সম্পূর্ণ প্রস্তুত করার কথা, তখন বাস্তব ক্ষেত্রে এক বিশৃঙ্খল অবস্থা বিরাজ করতে দেখা যায়। খালেদ মোশাররফের উপর দায়িত্ব ছিল 10 ইবি এবং 11 ইবি গঠনের। 15ই নভেম্বর নাগাদ 10 ইবির জন্য প্রায় 700 এবং 11 ইবির জন্য 700 জনের কিছু বেশি সৈন্য হাজির করা হয়। 9 ইবি গঠনের দায়িত্ব ছিল শফিউল্লাহর উপর, কিন্তু 15ই নভেম্বরে পাওয়া গেল সম্ভবত 300 জনের মতো সৈন্য। সিলেট জেলা থেকে বাকিদের সংগ্রহ করে আনার প্রতিশ্রুতি উসমানী স্বয়ং দিয়েছিলেন। সিলেটের শত্রু অধিকৃত এলাকা থেকে বাকিদের হাজির করা হলো 20 নভেম্বরের দিকে, কিন্তু দেখা গেল তাদের বেশিরভাগই প্রায় আনাড়ি। এই 3টি ব্যাটালিয়ন গঠন করার ফলে মুক্তিযুদ্ধ সবিশেষ সাহায্যপ্রাপ্ত হয়েছে এমন দাবি করার উপায় নেই, বরং একের পর এক এইসব অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে অধিকাংশ সেক্টর অধিনায়কেরই যতটুকু বা লড়াইয়ের ক্ষমতা ছিল তা নিঃশেষিত হতে থাকে। দেশকে শত্রুমুক্ত করার কোনো সামগ্রিক পরিকল্পনার অংশ হিসাবে নয়, অথবা কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে আক্রমণ ধারাকে উন্নত করে মুক্তিযুদ্ধের মূল শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য নয়, বরং প্রতীয়মান হয় প্রধানত নিজেদের শক্তি বৃদ্ধির তাগিদেই নিয়মিত বাহিনীর আয়তন ক্রমান্বয়ে বৃদ্ধি করা হয়েছে। তুরায় প্রথম ব্রিগেড গঠনের সিদ্ধান্ত কতখানি যুক্তিসঙ্গত ছিল তা পর্যালোচনা করলে অবস্থাটা আরও কিছু পরিষ্কার হয়। জুলাই মাসে জিয়াউর রহমানের নেতৃত্বে এই ব্রিগেড গঠনের পিছনে 3 ধরনের চিন্তা পাশাপাশি বিরাজমান ছিল। উসমানীর পরিকল্পনা ছিল এই ব্রিগেডের সাহায্যে সীমান্তের নিকটবর্তী কোনো বড় এলাকা শত্রুমুক্ত করে বাংলাদেশ সরকারের জন্য একটি নিরাপদ অবস্থান অঞ্চল গড়ে তোলা। দ্বিতীয়ত, বাংলাদেশকে আংশিক বা পুরোপুরিভাবে শত্রুমুক্ত করার জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা যদি সত্যই পাওয়া যায়, তবে সেই আক্রমণের পুরোভাগে বাংলাদেশের অনন্য একটি নিয়মিত ব্রিগেড রাখা আবশ্যক বলে বাংলাদেশের নেতৃত্বের অনেকেই মনে করতেন। তৃতীয় চিন্তা ছিল স্বাধীনতা উত্তরকালের প্রয়োজনে সেনাবাহিনীকে সম্প্রসারিত করার। প্রত্যেকটি চিন্তা অবশ্যই ছিল বিতর্কমূলক। প্রথমটি তো বটেই। সেপ্টেম্বর মাসের শেষে মুক্তিযুদ্ধের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে প্রধান সেনাপতি উসমানী নিজেই তার ওপস প্ল্যানে এই সিদ্ধান্তে পৌঁছান, যে কাজের জন্য ব্রিগেড গঠন করা হয়েছিল তা অর্জনের ক্ষেত্রে এ যাবৎ ব্রিগেডকে ব্যবহার করা যায়নি
এবং অদূর ভবিষ্যতেও করা যাবে বলে মনে হয় না। পরিবর্তিত পরিকল্পনায় উসমানী তাই স্থির করেন, বর্তমানে যেহেতু ব্রিগেড ও ব্যাটালিয়নের উপযোগিতা অতি নগণ্য, সেহেতু নিয়মিত বাহিনীকে বরং কোম্পানি বা প্ল্যাটুন গ্রুপে বিভক্ত করে দেশের অভ্যন্তরে গেরিলা তৎপরতার জন্য নিয়োগ করা উচিত। অথচ এর মাত্র 2 সপ্তাহ আগে আরও 2টি ব্রিগেড গঠনের জন্য সম্পূর্ণ নতুন 3টি ব্যাটালিয়ন গঠন ও প্রস্তুত করার কাজ তার জোরালো সমর্থনের ফলেই শুরু হয়ে গেছে। কাজেই এই কথা বলার উপায় নেই যে বাংলাদেশের নিয়মিত বাহিনীর সম্প্রসারণ মুক্তিযুদ্ধের কোনো সুচিন্তিত রণনৈতিক পরিকল্পনার অংশ হিসাবে সম্পন্ন হয়েছিল। যে কারণেই এই সম্প্রসারণের সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকুক, তাকে কার্যকর করতে গিয়ে অন্তত কয়েকটি অঞ্চলের সেক্টর অধিনায়কদের লড়াইয়ের ক্ষমতা ক্রমাগতভাবে হ্রাস পায়। কেবল ভরসা ছিল এই যে আলোচ্য সময়ে দেশের অভ্যন্তরে মুক্তিযোদ্ধা হিসেবে সশস্ত্র ছাত্র ও তরুণদের বিকাশ ঘটতে থাকে আশাব্যঞ্জকভাবে। গোপন আক্রমণের নিত্য নতুন কৌশলে মুক্তিযোদ্ধাদের একটি অংশ পাকিস্তানি সেনাদের গর্বিত মনোবল ও শৌর্যের দম্ভকে ক্রমাগত আঘাত করে যেতে থাকে। পাকিস্তানের সমরোন্মত্ত সৈনিকেরা সীমান্তে ও অভ্যন্তরে ক্রমশ শ্রান্ত ও হতোদ্যম হয়ে উঠতে থাকে মুক্তিযোদ্ধাদের অদৃশ্য আঘাতে আঘাতে। কিন্তু ব্যাপক সংখ্যায় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্রসজ্জিতকরণ যেসব রাজনৈতিক ও আন্তর্জাতিক শক্তি সমাবেশের ফলে সম্ভব হয়েছিল, পুনরায় সেই আলোচনায় ফিরে যাওয়া যায়। জুলাইয়ের প্রথম সপ্তাহে কিসিঞ্জারের ভারত সফর এবং দ্বিতীয় সপ্তাহে ইসলামাবাদ হয়ে তার গোপন চীন পরিক্রমার সংবাদ 15 অথবা 16 জুলাই প্রচারিত হওয়ার অব্যবহিত পর এইসব ঘটনার সম্মিলিত প্রতিক্রিয়ার পরিমাপ এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনার উদ্দেশ্যে তাজউদ্দিন আমাকে দিল্লি যেতে বলেন। 6 সপ্তাহের ব্যবধানে দিল্লির আবহাওয়া বহুলাংশে পরিবর্তিত। কিসিঞ্জারের গোপন পিকিং সফর এবং 1972 সালে প্রেসিডেন্ট নিক্সনের চীন সফর সংক্রান্ত ঘোষণার পর উপমহাদেশের উপর তার সম্ভাব্য প্রভাব বিবেচনা করে দক্ষিণ ও বাম নির্বিশেষে দিল্লির ক্ষমতার অলিন্দ তখন ক্ষুব্ধ, বিরক্ত, চিন্তিত, সন্দিহান অথবা উত্তেজিত। এক অপ্রত্যাশিত ভালো সংবাদ পাওয়া গেল 19 জুলাই সন্ধ্যায়। PN হাকসার আমাদের পূর্ববর্তী আলোচনার সূত্র ধরে যথাশীঘ্র বাংলাদেশের রাজনৈতিক দলগুলির ঐক্যফ্রন্ট গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন এবং এই প্রসঙ্গে জানান সোভিয়েত ইউনিয়নের সঙ্গে শীঘ্রই তাদের এক বড় রকমের সমঝোতা আশা করা যায়। পরদিন 20 জুলাই কলকাতা ফিরে প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে সংবাদটি দেওয়ার পর এ বিষয়ে আলোচনাকালে আমরা উভয়ই পরিস্থিতির এক গুণগত উন্নতির সম্ভাবনা সম্পর্কে একমত হই। বস্তুত মুক্তিযুদ্ধকে সাহায্য করার ব্যাপারে ভারতীয় সক্ষমতা বৃদ্ধির জন্য আঞ্চলিক সামরিক ভারসাম্যকে ভারতের অনুকূলে আনা এবং তদুদ্দেশ্যে ভারত সোভিয়েত সমঝোতা প্রতিষ্ঠাই ছিল পূর্ববর্তী 2 মাসে আমাদের গোপন দেন দরবারের মূল লক্ষ্য। অব্যাহত শরণার্থী স্রোত, উদ্ভূত সংকটের রাজনৈতিক মীমাংসার প্রশ্নে পাকিস্তানি অনমনীয়তা, পাকিস্তানের মধ্যস্থতায় কিসিঞ্জারের চীন সফর এবং সম্ভাব্য চীনা আক্রমণের বিরুদ্ধে ভারতের সীমান্ত রক্ষায় পূর্বতন মার্কিন প্রতিশ্রুতি প্রত্যাহার হওয়ার ফলে আমাদের সেই প্রচেষ্টা অসামান্যভাবে সাহায্যপ্রাপ্ত হয়। প্রত্যাশন্য ভারত সোভিয়েত সমঝোতার বিষয়বস্তু ও পরিধি এবং বিশেষত এর ফলে পাক চীন আক্রমণ আশঙ্কার বিরুদ্ধে ভারতের নিরাপত্তা বোধই কেবল উন্নত হবে না বাংলাদেশের মুক্তি সংগ্রামকে জয়যুক্ত করার জন্য সর্বাত্মক অর্থে তা ব্যবহার করা সম্ভব হবে, তন্মর্মে নির্দিষ্ট তথ্যাদি তখনও অজানা। তবু 20 জুলাইয়ের বৈঠকে আমরা উভয়ে একমত হই যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের জন্য তখন থেকেই সংশ্লিষ্ট সকল মহলের সঙ্গে যোগাযোগ শুরু করা যেতে পারে। জুলাইয়ের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত শিলিগুড়ি সম্মেলনে মন্ত্রিসভার অনুসৃত নীতি সম্পর্কে গণপ্রতিনিধিদের সর্বসম্মত আস্থা অর্জনের দরুন তাজউদ্দিন স্বভাবতই মনে করেন
মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে ঐক্যফ্রন্ট গঠন করার কোনো বাধা নেই। তবে প্রত্যাশিত ভারত সোভিয়েত চুক্তি সরকারিভাবে জ্ঞাত হওয়ার পরেই এই বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন লাভের প্রচেষ্টা ফলপ্রসূ হওয়া সম্ভব। এ প্রসঙ্গে মন্ত্রিসভার প্রত্যেক সদস্যের মনোভাব আলাদা আলাদাভাবে পর্যালোচনা করে দুজনের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে তিনি কম বেশি উদ্বেগ প্রকাশ করেন। কম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সম্পর্কে এবং বেশি পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমদ সম্পর্কে। সাধারণভাবেই এরূপ মোর্চা গঠনের প্রস্তাব আওয়ামী লীগের অনেকের কাছে তখনও যথেষ্ট অপ্রিয়। তদুপরি সৈয়দ নজরুলের আত্মজ মুজিব বাহিনীর একজন উৎসাহী সদস্য হওয়ায় এবং বামপন্থী দলসমূহ ও তাজউদ্দিন সম্পর্কে মুজিব বাহিনীর বিরুদ্ধতা অতিশয় সুস্পষ্ট থাকায় ঐক্যফ্রন্ট গঠন বিষয়ে সৈয়দ নজরুলের আপত্তি নিতান্ত কম ছিল না। অন্যদিকে খন্দকার মোশতাকের সম্ভাব্য আপত্তি অপেক্ষাকৃত প্রবল বলে অনুমান করা হয় এ কারণেই যে আওয়ামী লীগের মধ্যে দক্ষিণপন্থী হিসাবে তার ভূমিকা বরাবরই সুস্পষ্ট। তৎসত্ত্বেও ক্ষীণ একটি আশার আলো আমরা দেখতে পাই। তাজউদ্দিনের সম্পূর্ণ বিপরীতধর্মী রাজনৈতিক চরিত্র এবং দৃষ্টিভঙ্গির অধিকারী হিসাবে এবং বিশেষত প্রধানমন্ত্রিত্বের পদকে কেন্দ্র করে তাজউদ্দিনের বিরুদ্ধে বৈরিতাবোধ খন্দকার মোশতাকের প্রবাসের জীবনকে বহুলাংশে কর্মভারাক্রান্ত করে রাখত। সে কারণে এবং অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য সকল প্রয়োজনীয় সোপান অতিক্রম করার বাস্তব বুদ্ধি তার সহজাত ছিল বলে ভারত সরকারের আস্থা উদ্রেকের স্বার্থে বামপন্থীদের সাথে মোর্চা গঠনের মতো অশাস্ত্রীয় কাজও তিনি সমর্থন করে ফেলতে পারেন বলে আমাদের মনে হয়। বস্তুত খন্দকার মোশতাকের এই বাস্তবতা বোধের নির্ভুল সদ্ব্যবহারের উপর জাতীয় ঐক্যফ্রন্টের গঠন ছিল নাজুকভাবে নির্ভরশীল। তাকে যদি ঐক্যফ্রন্ট গঠনের সিদ্ধান্তে সামিল না করা যায় তবে ফ্রন্ট গঠন দূরের কথা, মুজিব বাহিনী আওয়ামী লীগের সাধারণ কর্মীদের দলীয় মন্যতা এবং বিভিন্ন উপদলীয় স্বার্থের মিলিত আবর্তে খোদ আওয়ামী লীগের জন্যই এক বিরাট সাংগঠনিক সংকটের সৃষ্টি অসম্ভব ছিল না। এই যুক্তিতে এবং তাদের উভয়ের পারস্পরিক সম্পর্কের কথা উল্লেখ করে তাজউদ্দিন আমার উপর এই অস্বস্তিকর দায়িত্ব চাপিয়ে দেন, বস্তুত আমার সম্মতির অপেক্ষা না করে। এদিকে ঠিক একই সময়ে অর্থাৎ জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে প্রেসিডেন্ট নিক্সনের উপমহাদেশীয় নীতি নানাবিধ স্তরে উন্মোচিত হতে শুরু করে, যেগুলি কার্যকর হলে বাংলাদেশের সদ্যপ্রসূত স্বাধীনতা সম্ভবত সূতিকা গৃহেই নিশ্চিহ্ন হতো। বস্তুত পরবর্তীকালে প্রকাশিত তথ্যাদি থেকে দেখা যায় পূর্ব বাংলার মানুষের নির্বাচনী রায় সামরিক পন্থায় নস্যাৎ করার জন্য জানুয়ারি থেকে পাকিস্তানি জান্তা যে প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল সেই সম্পর্কে যুক্তরাষ্ট্র অনেক কিছুই অবহিত ছিল এবং এ ব্যাপারে আপত্তি না করে পরোক্ষভাবে জান্তাকে সমর্থন করে যাওয়াই তাদের সরকারি নীতি ছিল। মার্চে শেখ মুজিবের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কয়েক দফা বৈঠকের ঘটনা থেকে অনুমান করা যায় যে এই সময়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল না। মার্চ এপ্রিলের অনুসৃত মার্কিন নীতির প্রতিবাদ জ্ঞাপন করার ফলে নিজেদের ঢাকাস্থ কনসাল জেনারেল আর্চার ব্লাডকে এপ্রিল মাসে রাতারাতি বদলি করে মার্কিন সরকার জান্তার অভিযানের প্রতি তাদের গোপন সমর্থনের কথা প্রকাশ করেন। জুনে তাদের ভূমিকা আরও স্পষ্ট হয় পাকিস্তান জান্তার জন্য যুদ্ধাস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ করে। এরপর জুনের শেষে ও জুলাইয়ের প্রথমার্ধে মাত্র ৩-৪ হাজার ছাত্র যুবক ন্যূনতম অস্ত্রশস্ত্র নিয়ে স্বদেশ প্রত্যাবর্তনের সাথে সাথে সেখানে আভ্যন্তরীণ শক্তির ভারসাম্য যখন দ্রুত দখলদার সৈন্যদের বিরুদ্ধে পরিবর্তিত হতে শুরু করে তখন মার্কিন পর্যবেক্ষকদের জন্য তার তাৎপর্য খাটো করে দেখার অবকাশ ছিল না। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী অংশ পেতে। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অন্যদের কাছে শেয়ার করার অনুরোধ রইল।